আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের এই কথাবার্তায়। তো শুরুতে আমি এখানে আমার সম্পর্কে কিছু কথা একটু অতিশয়োক্তি হয়ে গেছে আর কি, সেগুলো আমি একটু কারেক্ট করে দিই। আমার আসলে কোজেলেক নিয়ে আলাপের তেমন কোনো যোগ্যতা নাই, মানে যোগ্যতা কিন্তু সব সেন্সে যোগ্যতা, এমন না যে আমি একাডেমিশিয়ান না বলে আমার যোগ্যতা নাই। একাডেমিশিয়ান না হইলে অনেক কিছু যোগ্যতা থাকে, সেটা হলো সেই বিষয়ের উপরে দখল থাকতে হয়, তো ওই দখলটা আমার নাই। তো সেই অর্থে আমার যোগ্যতা নাই। কেন দখল নাই আর কি আছে তাহলে, কোন ইয়েতে অধিকারে আমি এই কথা মানে গুলা বলতেছি, সেটা আর কিছুই না। আমার কিছু ইম্পর্টেন্স ফিল হয়েছে। হুম। তো ইতিহাস নিয়ে আহ যে কোনো অর্থে, বিশেষ করে কোজেলেকদের অর্থে বা হাইডেগেরিয়ান অর্থে, নন লিবারাল অর্থে, বা অবজেক্টিভলি ঐতিহাসিক অর্থে যে কোনো মানুষের মতো আমিও যেহেতু ইতিহাস সচেতন হইতে বাধ্য হয়েছি, তো সেই ক্ষেত্রে আমাদের। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, সরি। চুলাটা বন্ধ করেন। আচ্ছা, সেই অর্থে আমরা যেই সময়ের মধ্যে পড়ছি, মানে সেই যেই সময়ের মধ্যে আছি, সেই সময়ে নানা জটিলতা, নানা ক্রাইসিস, সেখান থেকে আহ আমরা যখন দেখতে পাচ্ছি যে প্রচলিত অর্থে ইতিহাস যেটা আমরা ডিল করতে বাধ্য হই বা আমাদের সামনে থাকে, সেখানে আমরা খুব একটা কুল কিনারা পাই না। তো আমি পার্সোনালি আজকের বিষয় যেভাবে বলা হয়েছে ইতিহাস যাপন, তো ইতিহাস পাঠ বলা হয় না, ইতিহাস মানে ইতিহাসের জ্ঞান অর্জন বলা হয় না, বলা হয়েছে ইতিহাস যাপন। তো ইতিহাস অ্যাজ এ গিভেননেস, আমরা সব সময় এটার মধ্যে যাপন করি, উই লিভ ইনটু হিস্ট্রি। তো এইটা হচ্ছে কোজেলেকের প্রথম, মানে কোজেলেক থেকে আমরা যদি কিছু শিক্ষা নেই তাহলে এটা হলো প্রথম। তা আমি নিজে পার্সোনালি যেটা, যেই কারণে আজকে লেকচারটা দিতে পারতেছি বা যেই কারণে আমি অনেক শেয়ার করছি এটা আমাদের আয়োজকদের সাথে, সেটা হলো যে প্রচলিত হেগেলিয়ান অর্থে বা মার্ক্সিয়ান অর্থে আমরা যখন ইতিহাসকে দেখতেছি, বা আমি নিজেও দেখছি, বা আমাদের বাংলাদেশের পরিমণ্ডলে সেই ক্লাসিক্যাল, মানে হেগেল, মার্কস এবং অ্যাঙ্গেলসীয় ঘরানার যে ইতিহাস বিচার, এবং এটার পরবর্তী পর্যায়ে আরেকটু এক্সটেন্ডেড ওয়েতে সাবঅল্টার্ন ঘরানার যে ইতিহাস বিচার, সেইখানে আমি আমার কিনারা খুঁজে পাই নাই। বা এটা বলা ভুল হবে, মানে কুল কিনারা যথেষ্ট গভীরতায় আমি এটাকে ধরতে পারি নাই, সত্যটাকে ধরতে পারি নাই, আমি আমার ক্রাইসিসটা গুলাকে নির্ণয় করতে পারি নাই, আমি আমার চিহ্নিত ক্রাইসিস গুলাকে চিহ্নিত করতে পারি নাই। তো তখন থেকে নানাবিধ অনুসন্ধানের ভিতরে আস্তে আস্তে এই কুজেলেকের সাথে আমার পরিচয় হয়। তো আসলে 23 তারিখে এই অনুষ্ঠানটা প্রথমে ছিল, আমি জাস্ট একটু ভূমিকায় বলে রাখতেছি। তো ওই 23 তারিখে আমি বেসিক্যালি, এটা আমার ফল্ট, তো আমি মিস করাতে এই 23শে এপ্রিল এই জন্মদিনটা আমরা একটু দেরিতে পালন করতেছি। তো এখন কুজেলেক সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, এই যে ইতিহাস যাপনের কথা বললাম, তো আমার ইতিহাস যাপনের মধ্যে আমি বেশ কিছু দ্বন্দ্ব নিরসন করতে পারিনি, আমি বুঝি নাই। যেমন এটার একটা, সেই শৈশবকালের আমার একটা দ্বন্দ্ব ছিল, সেটা হলো যে দ্বন্দ্বের সম্মুখীন হয়েছিলাম, সেটা হলো আমাদের ফ্যামিলির একজন খুবই আহ কি বলবো, প্রমিনেন্ট মুরব্বী। উনি, এটা ছোটবেলায় দেখছি যে এই সময় কিনা প্রিভেইল করতো আমাদের চারপাশে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি শেয়ার করতেছি, এবং আজকের এই লেকচারের সাথে এটা খুব যায়। তো সেই সময় স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ সময়, 70-এর দশক, 80-এর দশকের শুরুর দিকে। তো আমি তখন দেখছি যে সেই মুরব্বী ছিলেন, আহ উনি শান্তি কমিটির, ওই অত্র অঞ্চলের, আমাদের অঞ্চলের সবচাইতে প্রধান, মানে সিনিয়র এবং সবচাইতে দায়িত্বশীল শান্তি কমিটির লোক ছিলেন।
এবং উনার পুত্র ছিল হলো খুবই নামকরা ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা। এবং আমি দেখতাম যে শান্তি কমিটি, ওরে বাপরে বাপ, এরা তো খুব খারাপ, এরা তো রাজাকার, এরা তো স্বাধীনতা বিরোধী, এরা তো পাকিস্তানপন্থী। কিন্তু এই মুরব্বী ভদ্রলোক, উনি খুবই বিখ্যাত ছিলেন। এবং যারা মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন, মানে আমার বাবা চাচারা, তারাও দেখতাম উনাকে খুব শ্রদ্ধা করতেন। অপরদিকে উনাদেরই আমার বাবা চাচাদের সমসাময়িক কন্টেম্পোরারি মুক্তিযোদ্ধা আমার কাকা, উনি তো মোটামুটি উনি এতটা প্রমিনেন্স পাইতেন না, ইম্পর্টেন্স পাইতেন না। কিন্তু যেহেতু মুক্তিযোদ্ধা, উনারা তো ইতিহাসের জয়ী পক্ষ, তাই না? উনারা তো জিতছেন। কিন্তু এই যে দ্বন্দ্বটা আমি কোনোভাবে মিলাইতে পারতাম না, যে যেই মানুষটার এত নাম শুনি, এত সবাই যাকে রেসপেক্ট করে, সবাই যার কথা বলে, উনি কি এত করছিলেন, সেই করছিলেন, আইয়ুব খান আমরে আইয়ুব খানের সাথে চীন ভ্রমণ করছিলেন, উনার উনাকে সেই মাও জেদং আহ, একটা ক্যাপ দিছিল, সেই মাও মাওয়ের ক্যাপ, সেই ক্যাপও এখনো আছে ইত্যাদি। কিন্তু উনার ছেলে, যে মুক্তিযোদ্ধা কাকা, উনার আবার ওইরকম প্রমিনেন্স খুঁজে পাওয়া যায় না মুক্তিযোদ্ধা ব্যতীত। আবার ইতিহাসের কি মানে কি ক্রাইসিস, এই মুক্তিযোদ্ধাই কাকাই, মানে উনি জীবিত যখন ছিলেন, মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীন হলো, পরে উনি জাসদের হয়ে মানে সক্রিয়তায়, হ্যাঁ, বিপ্লবে অংশগ্রহণ করতে গিয়ে উনি করুণভাবে নিহত হলেন, এবং ড্রামের মধ্যে উনার কাটা লাশ পাওয়া যায়। তো এই যে সমস্ত খুবই মানে কি বলবো, মানে খুব উল্টাপাল্টা একটা অবস্থা, তাই না? এগুলো আমি ছোটকালে কখনোই আমি এগুলাকে কোনো একটা লিনিয়ার একটা একটা সিস্টেমেটিক ওয়েতে বুঝতেও পারিনি। কাউকে অনেক প্রশ্ন করছি, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কেউই আমাকে স্যাটিসফাই করতে পারেনি। তো এটা ছোট, খুব বড় একটা ধাক্কা সেই ছোটবেলায়, প্রাইমারি স্কুলের শুরুর দিকের কথা বলতেছি, এবং এটা হন্ট করে বেড়াইছে একটা ট্রমার মতো আজীবন, যে হোয়াট ইজ দিস, আই ক্যানট এক্সপ্লেইন। তো এখন আমি আসি কোজালিকের লাইফে, কারণ কোজালিকের জন্মদিন, ওনার লাইফ সম্পর্কে কিছু না বললেই না। তো এই ভদ্রলোক, আহ, উনি একজন জার্মান সৈন্য ছিলেন সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। তো উনি আর্টিলারিতে ছিলেন, আর্টিলারি বেছে নিছিলেন। তো আর্টিলারি বেছে নেওয়ার পরে তো উনি কয়েকবারই ডাক পাইছিল, তো তখন ওদের ডাক আসে, তখন রণাঙ্গনে যেতে হয়। তো সেখানে গিয়ে একবার আর্টিলারি, মানে গান কামানের যেই গাড়ি, সেটার ধাক্কায় বা তাতে উনার পা পিষ্ট হয়, উনাকে ফেরত পাঠানো হয়। তো উনি এভাবে বেঁচে যান, তার কারণ ওই আর্টিলারি ইউনিট পরে রাশিয়ান রেড ফোর্সের সাথে, রেড আর্মির সাথে খুব ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়, এবং অধিকাংশই মারা যায়। কোজেলেকের দুই ভাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছেন। আরো আয়রনিক ব্যাপারে, যে ইতিহাসের আয়রনি বলতেছি, কুজেলেকের খালা, আপন খালা, উনাকে গ্যাস চেম্বারে মেরে ফেলা হয়েছিল। কেন? কারণ হলো এই যে হিটলারের ইউথেনেশিয়া প্রোগ্রাম, সেটা কি, উনি কিন্তু ইহুদিও না, ইনারা কিন্তু খাস জার্মান। সেটা হলো যে হিটলার নিজের জাতিকে রোগ মুক্ত করতে চাইছিল। তো সেখানে যত ধরনের মানসিক রোগী ছিল, বা যাদেরকে সাইকোটিক পেশেন্ট বলা হয়, সিজোফ্রেনিক, তাদেরকে গ্যাস চেম্বারে দিয়ে ইউথেনেশিয়া প্রোগ্রামের মধ্যে এলিমিনেট করা হয়েছিল। এবং এটা হয়েছিল কিন্তু আহ, একটা নৈতিক, মোরাল পোস্টুলেট, নিয়ম এবং আইনের ভিতর দিয়ে। তো এই যে বিভিন্ন ইভেন্টে উনার কিন্তু এই জিনিসগুলা, আমি একটু ক্ষুদ্র তরিকুল হুদা হিসাবে, আমি যেমন এরকম মানে ব্যাখ্যাতীত কিছু সত্যের সম্মুখীন হই, যেগুলো আমি বুঝতে পারতাম না কিন্তু ঘটে গেছে, ঠিক কোজেলেকো এইরকম নানা রকমের ইভেন্টের সম্মুখীন হয়েছেন, যেটা পরবর্তীতে উনার কনসেপচুয়াল হিস্ট্রির মধ্যে পড়ে। তো ইতিহাস যাপনের এই বিষয়টা আমি একটু বললাম। তো ইতিহাস যাপন খুবই ইম্পর্টেন্ট আমাদের এক একজনের, এই জিনিসগুলাও থিওরিতে আসবে, আমি জাস্ট খালি নোকতা দিয়ে রাখতেছি। আমরা আরো আগাবো, যখন আমরা আরো বুঝতে পারবো। তো সেটা হলো যে ইতিহাস যাপনের যেই আমাদের প্রত্যেকের লিভড যে এক্সপেরিয়েন্স, হুম, যাপন, তো এইটা নানাভাবে ইতিহাসের ভিতরে বিন্দু বিসর্গ পরিমাণে জমা হতে থাকে, অ্যাকুমুলেট হয়। এবং এটা কালেকটিভ জায়গায় যাইতে পারে, নাও যাইতে পারে, অনেক কিছুই হইতে পারে। তো
কনসেপচুয়াল হিস্ট্রির যে প্যারাডাইমের যেই বিষয়টা, এই যে যেমন ইতিহাসের হার জিতের বিষয় আছে, এটাও কনসেপচুয়াল হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশ, বৈশিষ্ট্য। যেমন এই যে আব্দুর রহমান বারি বলল যে ইয়ের কার্ল স্মিথের ইনফ্লুয়েন্স অন রাইনহার্ড কুজেলেক। তো কার্ল স্মিথের যেমন উনি অ্যালেক্সি দ্য তুকভিলের উপরে যে লেখাটা লিখছিলেন, হ্যাঁ, হিস্টোরিওগ্রাফি অফ নিউকে, হ্যাঁ, হিস্টোরি অফ দ্য ডিফিটেড। তো এই এই লেখার মধ্যে আছে যে ডিফিটেড যারা, মানে অ্যালেক্সি তুকভিল দেখা গেছে তার লাইফে বিভিন্ন সময় উনি যেই পক্ষেই নেন, অনেকটা আমার মতো সেই পক্ষে দেখা যায় যে হেরে যেতেছে। তা আমি ছোটবেলায় দেখা যাচ্ছে যে খেলায় যদি কোনো কিছু অংশগ্রহণ করি, তখন ব্রাজিলের সাপোর্টার থাকলাম, তো ব্রাজিল হেরে গেল ওয়ার্ল্ড কাপ, তখন আমি আবার গেলাম জার্মানির সাপোর্টার হয়ে গেলাম, তখন আবার জার্মানি হারা শুরু করলো, এরকম আর কি, মানে জাস্ট ফান করলাম। তো এই যে হেরে যাওয়া, যুদ্ধে হার জিত কি ইতিহাসে ভূমিকা রাখে? ইতিহাসে প্রফাউন্ডলি ভূমিকা রাখে। তো আমরা এই টক শোতে শুনি জামাতে ইসলামী সম্পর্কে অনেকে বলে, অনেকে না, বিশেষ একজন আমাদের খুব পরিচিত, সে বলে যে ইতিহাসের রং সাইড অফ দ্য হিস্ট্রি। তো এই যে বিষয়টা কিন্তু কনসেপচুয়াল হিস্ট্রিতে ডিল করা হয়েছে এবং খুব সাকসেসফুলি। তো এটাও করছেন কুজেলেক। তো এইভাবে কুজেলেক যখন আহ, মানে প্রথমে তার যে পিএইচডি থিসিস ছিল সেটাই হচ্ছে ক্রিটিক অ্যান্ড ক্রাইসিস। তো ক্রিটিক অ্যান্ড ক্রাইসিস যখন উনি লিখেন, হ্যাঁ, তখন খুবই চমৎকার একটা উক্তি। উক্তিটা হলো এরকম, আমি একটু পড়ে শোনাই। উনি যেটা প্রথম ইন্ট্রোডাকশনের মেইন চ্যাপ্টারই শুরু করছেন, ওটা রিভারওয়াল বলে একজন খুব বিখ্যাত, সেই সময় মানে বিপ্লবের সময়, মানে 1800 শতকের সেই শেষ ভাগের সময়, যখন ফরাসি বিপ্লবের সময়, উনি একজন রয়্যালিস্ট চিন্তক ছিলেন এবং লেখক ছিলেন, অনুবাদক ছিলেন। উনি বলতেছেন, এটা কিন্তু শুরু হইতেছে, হ্যাঁ, ইন্ট্রোডাকশনের প্রথম লাইন: ইন দ্য ফায়ার্স অফ এ রেভলিউশন when hatreds prevail and the sovereign power is split, it is difficult to write history. মানে বিপ্লবের মানে একেবারে খুবই কেন্দ্রীয়, মানে একটা খুব মূল সময়, উত্তুঙ্গ পর্যায়ে, যখন চারিদিকে ঘৃণাময় হয়ে আছে আমাদের চারপাশ, এবং সভরেন পাওয়ার, সার্বভৌম ক্ষমতা স্প্লিট, কারণ যুদ্ধ হইতেছে কি, একটা পক্ষ আরেকটা পক্ষের সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করতেছে, এই জন্য সার্বভৌম ক্ষমতা যখন স্প্লিট বলেই যুদ্ধটা হচ্ছে, তখন ইটস ডিফিকাল্ট টু রাইট হিস্ট্রি। তো এইভাবে উনি শুরু করছেন। তখন ক্রিটিক্যাল ক্রাইসিস কি? ওই যে বললাম, কুজেলেকের পিএইচডি থিসিস, প্রথম দিককার, একেবারেই প্রথম শুরুটা, উনার জীবন যাপনের ভিতর দিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে, উনি এটা করছেন সেটা করছেন। বাই দা ওয়ে, কুজেলেক কিন্তু উনি চাইছিলেন যে সম্ভবত উনি মানে আর্ট কালচারের জায়গায় উনি কিছু কিছু করবেন, সম্ভবত মানে মিউজিশিয়ান বা এই জাতীয় কিছু, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, কিন্তু পরে কুজেলেকের পিতাও, উনিও ছিলেন একজন ইতিহাস পণ্ডিত এবং শাস্ত্রবিদ, প্র্যাকটিশনার, ইতিহাস চর্চাকারী। তো উনার ইনফ্লুয়েন্সে এবং উনার উপদেশ আদেশ যাই বলি আমরা, তাতে কুজেলেক ইতিহাস শাস্ত্রে শুরু করেন। তো এখন ওই যে বললাম শিল্প এবং ওই ওই লাইন থেকে উনি এইখানে আসছেন, কিন্তু উনার ভিতর প্রোফাউন্ড শৈল্পিক বোধ ছিল। এইটা এই কারণে উনার ভিতরে খুবই প্রোফাউন্ড ফিলোসফিক্যাল একটা জার্নি আছে। আমি সবাইকে, সমস্ত ঐতিহাসিক কিন্তু দার্শনিক না, কিন্তু কুজেলেক হি ইজ এ ফিলোসফার, হি ওয়াজ এ ফিলোসফার, এবং খুবই গুরুত্বপূর্ণ দার্শনিক সময় আমি বলবো। তো আমি বেসিক্যালি যখন টোটালি দেখতেছি যে আমি তো আমার সময়কে, বিশেষ করে আমি যেহেতু মার্ক্সীয় একটা ঐতিহ্যের ভিতর দিয়ে বড় হয়েছি, তো সেখানে আমি একটা পর্যায়ে এসে দেখলাম যে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি অ্যাজ ওয়েল এজ ইতিহাস, এর ভিতরে, হ্যালো, শোনা গেছিল কি নাকি কেটে গেছিল? হ্যালো?
হ্যাঁ, শোনা গেছিল। বাংলাদেশের রাজনীতি অ্যাজ আচ্ছা, আমি ওয়েল এজ বলি। ইতিহাস, তারপর থেকে শুরু করেন। আচ্ছা, বাংলাদেশের রাজনীতি এবং অ্যাজ ওয়েল এজ ইতিহাসের ভিতরে ধর্ম, ক্ষমতা এবং রাজনীতি, এই তিনটাকে কোনোভাবেই মিলানো যাচ্ছিল না। এবং খুবই ইম্পর্টেন্ট, এখন আমরা অলরেডি মে মাসে প্রবেশ করব বা করে ফেলছি, বাংলাদেশে তো তাই। তো 2013 সালের এইরকম সময় আমি যখন এই শাপলা শাহবাগ এই দ্বৈরথের মধ্যে কোনো না কোনো ভাবে পড়ে গেছি, আমি এক্সপেরিয়েন্স করতেছি, তখন আমি আমার ভিতরে এই বোধটা সবচেয়ে ম্যাচিউর পর্যায়ে ছিল, যে তখন আমি ডিসাইডেড হচ্ছিলাম যে যেই প্রচলিত অর্থে, মার্ক্সীয় অর্থে আমি ইতিহাস বিচার করা শিখছিলাম, সেটা এই সময়কে ব্যাখ্যা করতে একেবারেই কাজে দিচ্ছে না। তো এখন আবার আসি। তো এখন কুজেলেক যখন ক্রিটিক অ্যান্ড ক্রাইসিসটা লিখতেছেন, তার ওই সময়টাকে, যখন তিনি পিএইচডি থিসিস করতেছেন হাইডেলবার্গে, তো উনি কিন্তু ওই সময় বসে উনি এইটাকে প্রজেক্ট করতেছেন, যে কোন সময় বসে। সেই সময় দুইটা বৈশিষ্ট্য আছে, এক হলো পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর দুই হলো কোল্ড ওয়ার। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, নাজিরা হেরে গেল, মানে কোজেলেক যাদের হয়ে যুদ্ধ করছিলেন তারা হেরে গেল। তো এখন কোজেলেক কিন্তু, এই যে আমাদের বাংলাদেশে ইতিহাস চর্চা করতে সমস্যা হলো কি, যে মানে গুজব, সত্যের চাইতে গুজব বা ধারণা বা প্রিজামশন, মানুষের অনুমান বেশি মানে কাজ করে। হ্যাঁ, এবং আসল সত্যটা গোপন থেকে যায়। তো আমরা দেখব যে আমরা কোজেলেকের লাইফ হিস্ট্রি ঘাটলে আমরা দেখব যে উনি কিন্তু প্রোফাউন্ডলি এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উনাকে প্রভাবিত করছে। কারণ ওই যে উনাকে আবার চলে যেতে হলো আম, আহত হওয়ার পরে, উনি আবার ফেরত এসে যুদ্ধ জয়েন করলেন, তারপর উনি গ্রেফতার হলেন সোভিয়েত বাহিনী, রুশ বাহিনী। রুশ বাহিনী তো মনে হয় দুইটা ধারায় বার্লিন দখল করতেছিল, মানে ঢুকে পড়ছিল যখন শেষ পর্যায়ে। তো একটা ধারায় সীমান্তের কোনো একটা অঞ্চলে কোজেলেকের বাহিনী যখন রুশ বাহিনীকে ঠেকাতে ব্যস্ত, তখন উনি গ্রেপ্তার হলেন পুরা ইউনিট সহ। উনাকে তারপরে কাজাকিস্তানে পাঠানো হয়েছিল, মানে বন্দীদের সাথে। সে এই সমস্ত এক্সপেরিয়েন্স আছে। শেষমেশ উনাকে সম্ভবত পোল্যান্ডে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে হিটলার মানে হাজার হাজার জু এবং বন্দীদের নির্যাতন করছিল, হত্যা করছিল, গণহত্যা চালাইছিল, সেইখানে সেই ডেব্রিজ, যেই মানে ওটাকে পরিষ্কার করা, ঠিকঠাক করা, এই সমস্ত কাজে, মানে ফোর্সড লেবার, কারণ বন্দীদেরকে তো শ্রম দিতে হয়, তাই না? তো সেখানে উনি ওই কাজে নিয়োজিত হন এবং উনি অনেক কিছু দেখেন ওই সময়। তো ওনার রিয়েলাইজেশন হয় যে কি বিপুল পরিমাণে মানুষ হত্যা হয়েছে। এগুলা উনাকে প্রোফাউন্ডলি, আবার এট দ্য সেম টাইম উনি এমন একটা পক্ষে, মানে এগুলা কিন্তু কোনো লিনিয়ার নিয়ম নাই, মানুষের এক্সপেরিয়েন্স। এই যে খুবই, আমি খুব মানে খিচুড়ি টাইপের আলোচনা করতেছি, কিন্তু এটাকে বুঝতে হবে। এই যে মানুষের এক্সপিরিয়েন্স, যারা জিততেছে তার এক ধরনের এক্সপিরিয়েন্স, যে হারতেছে তার আরেক রকমের এক্সপিরিয়েন্স, আবার জেতা হারা দুই পক্ষে যুদ্ধে যারা নিয়োজিত, মানে অংশগ্রহণ করছে, তারা কেউ মানুষ হত্যা করছে, তারা কেউ হত্যা হয়েছে, আবার যে হত্যা করছে তার কোনো কেউ হত্যা হয়েছে। এই যে বিভিন্ন রকমের এই এক্সপিরিয়েন্স কি আমরা একটু সাধারণ মানুষ হিসাবে যদি চিন্তা করি, এই এক্সপিরিয়েন্স কি কোনো লিনিয়ার সরলরৈখিক সূত্রের মধ্যে ফেলা সম্ভব? আসলে সম্ভব না। তাহলে কিভাবে আমরা এটাকে ডিল করব? এটা ছিল কুজেলেকের চ্যালেঞ্জ, কারণ উনি এই যে দ্বান্দ্বিক এবং এবং কনফ্লিক্টিং, একটা আরেকটার বিপরীত, আরেকটার বিপরীত, আরেকটা আরেকটার মতো, মানে ভাষার মিল আছে কিন্তু কাজে বিপরীত, এইরকম নানা রকম কনফ্লিক্টিং রিয়ালিটি উনি এক্সপিরিয়েন্স করছেন। সেটাকে উনি ক্রিটিক অ্যান্ড ক্রাইসিসের মধ্যে ডিল করার চেষ্টা করতেছেন। প্রথমেই উনি একেবারে শুরুতেই বলতেছেন যে এই যে এই মানে ন্যাশনাল সোশ্যালিস্ট নাজিরা, নাজিদের ভিতরে আসলে কি সমস্যা ছিল। নাজিদের একদম শুরুতে, একদম প্রথম প্যারাগ্রাফ করলে আপনারা দেখতে পারবেন লস অফ রিয়ালিটি, মানে ওরা ওদের তার ছিঁড়ে গেছে, বাস্তবতার তার ছিঁড়ে গেছে, ইস লস্ট। এবং ইউটোপিয়ান সেলফ এক্সলশন, মানে নিজেকে তারা ম্যাগলানোমাস এমন ভাবে মানে
বিশাল আকৃতির ভাবতে শুরু করছে, নিজের ভেদ মানে নিজের বিচারকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেটা একটা ইউটোপিয়ান, মানে নিজে মানুষ কিন্তু ভাবতেছে সুপারম্যান। এক্সকিউজ মি, বাই দ্য ওয়ে, এই ন্যাশনাল সোশ্যালিস্টরা কিন্তু নিচের উবারম্যান, যেটা মানে যে সুপারম্যান বা নিচে এক অর্থে ইউজ করছিলেন, কিন্তু উনারা মানে ন্যাশনাল সোশ্যালিস্টরা একদম সম্পূর্ণ ভিন্ন অর্থে এটাকে বিকৃত করে ইউজ করছেন। এই যে ইউটোপিয়ান সেলফ এক্সলশন, এটার কথা বলছে। এটার ফলে উনি কোজেলেক বলতেছেন যে কত মানুষ হত্যা হয়েছে এই কারণে। কোন পর্যন্ত শোনা গেছে? আমার এখানে ফ্রোজেন হয়ে গেছিল। হ্যাঁ বলেন না, আপনার কোজেলেক অব্দি ছিল আর কি, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই প্রথম হলো ন্যাশনাল সোশ্যালিস্টদের কথা বলছেন উনি। দ্বিতীয়ত বলতেছেন যে এট দ্য সেম টাইম এনলাইটেনমেন্টের কারণে, এটা আমরা কোন সময় কথা বলছি, যেই সময় কোজেলেক এই ক্রিটিক অ্যান্ড ক্রাইসিস লিখতেছেন বা লেখার পরে ভূমিকা লিখতেছেন ওই রকম সময়, বা অনুবাদ প্রথম ইংরেজি অনুবাদের সময়। হুম। তো উনি বলতেছেন যে কোল্ড ওয়ার যেটা হয়েছে, যেখানে এই যে ন্যাশনাল সোশ্যালিস্টরা এই বিভীষিকা বিভৎস যেই রেজিম এরা যে হেরে গেল, তারপর যে কোল্ড ওয়ার শুরু হইলো, এটারই বা সমস্যা কোথায়? এখানে আমরা তো ভাবছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো মানে মানবতার মুক্তি হয়ে গেল, কিন্তু তা কি হইলো? আবার কোল্ড ওয়ার শুরু হইলো। আণবিক যুদ্ধ, মানে এক বিভৎসতা শেষ হইলো একটা নতুন বিভৎসতার ভিতর দিয়ে, সেটা হলো আণবিক যুদ্ধ, যেটা কোল্ড ওয়ার। এটার সাথে তো আর এটার এটার কারণ কি? এটার কারণ কি নাজিরা? না, এটার কারণ তো নাজিরা না। তাহলে এটার কি জন্য কারণ? তাহলে দেখা গেল উনি এটাকে ট্রেস ব্যাক করতেছেন সেই এনলাইটেনমেন্টের সময়, যে আমরা এই যে সুপার পাওয়ারের যে দ্বন্দ্বটা দেখতেছি, যেই দ্বন্দ্বের কারণে এই দুই সুপার পাওয়ার, একদিকে হলো ইউএসএ এবং ইঙ্গো মার্কিন মিত্র বাহিনী, আর একদিকে হলো যে কমিউনিস্ট ফোর্স, ইউএসএসআর যেটাকে বলে, সোভিয়েত ব্লক সমাজতান্ত্রিক, এদের মধ্যে যে স্ট্রাগলটা এবং যে কোল্ড ওয়ারটা শুরু হলো, তার কারণটা কি? উনি বলতেছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট, উনি বলতেছেন যে ইনারা কেউ কাউকে আরেক পক্ষ অপর পক্ষ হিসেবে রেকগনাইজ করতে পারে নাই, করতেছে না। বরঞ্চ কোনো এক বিশেষ মতাদর্শিক কারণে, একটা অদ্ভুত ধরনের একটা ধারণার কারণে নিজে যেই পক্ষে আছে সেই পক্ষকে ইউনিভার্সাল ভাবতেছে। সো নিজে যেহেতু ইউনিভার্সাল ভাবতেছে, এটা আমি তাত্ত্বিক জায়গায় চলে যাচ্ছি, নিজে যেহেতু ইউনিভার্সাল নিজেকে ভাবতেছে, মানে আমি যদি মনে করি আমি এবং আমার চারপাশে যারা আছে আমার দল, এটাই তো ইতিহাসের চিন্তার এককত্ব এইখানে। এটা যদি প্রলেতারিয়াত হয়, এটা প্রলেতারিয়াত এককত্ব হয়ে যায়, ইউনিভার্সাল হয়ে যায়, কারণ প্রলেতারিয়াতের ইতিহাসই সারা দুনিয়ার ইতিহাস হয়ে যায়। হ্যাঁ, এবং প্রলেতারিয়াতের মুক্তি সারা দুনিয়ার মুক্তি, ইতিহাসের মুক্তি, যেটা কিনা সমাজতন্ত্রীদের যেই সমস্যাটা ছিল এটা করে এখন। এক্সকিউজ মি। এখন যে কিনা প্রলেতারিয়ে, তার কাছে সে কিভাবে অপরপক্ষকে রেকগনাইজ করবে? আবার উল্টা দিকেও একই সমস্যা, যারা মনে করে ব্যক্তিগত সম্পত্তি সব, সেই গণতন্ত্রী এবং পুঁজিতন্ত্রীরা যদি মনে করে এইটাই আমাদের মতো, যা এটাই হলো ইউনিভার্সাল, সবাই এরকম। হ্যাঁ, এবং এই যে পুঁজিতন্ত্রের যে ইতিহাস এবং এই যে মুক্ত বাজার অর্থনীতির যে ইতিহাস, সেটাই পৃথিবীর ইতিহাস, একক এবং ইউনিভার্সাল। তাহলে ও কিভাবে আরেক পক্ষ সমাজতন্ত্রীদেরকে রেকগনাইজ করবে? এর পরস্পরকে রেকগনাইজ করতে পারতেছে না। এই রেকগনাইজ যে করতে পারতেছে না, এর কারণে ওরা পাওয়ার শেয়ারিং করতে পারতেছে না। তারা রেকগনাইজ করতে পারতেছে না কারণ তাদের নিজের গোষ্ঠীর মধ্যে সাম্য বা ইকুয়ালিটি এবং ইউনিভার্সালিটি, এট দ্য সেম টাইম এই ইকুয়ালিটি এবং ইউনিভার্সালিটিকে তারা রেশনাল ভাবতেছে, যৌক্তিক ভাবে ভাবতেছে। কোজেলেক বলতেছেন এই যে একদিকে নাজি আর আরেকদিকে যে কোল্ড ওয়ার, এই দুইটা মিলে এই যে মানে ইতিহাসের যে একটা তাণ্ডব লীলা আমরা দেখতেছি, তো এইটার রুট কোথায়?
তখন উনি এটার রুট গিয়ে আবিষ্কার করার জন্য সচেষ্ট হইলেন, সেটা হলো এনলাইটেনমেন্টের মধ্যে। এই হচ্ছে কোজেলিকের জার্নির একটা পিভোটাল পয়েন্ট। এই যে উনি দেখালেন এনলাইটেনমেন্টের মধ্যে উনি কিভাবে দেখালেন, এখানেই হলো কনসেপচুয়াল হিস্ট্রির শুরু, মানে কোজেলেকের কনসেপচুয়াল হিস্ট্রির জার্নির শুরু। কনসেপচুয়াল হিস্ট্রি বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো মতাদর্শিক আহ, ঐতিহাসিক বিচারের পদ্ধতি না, এটা সাবল্টার্ন না, এইটা হেগেলিয়ান না। এই হেগেলিয়ান সাবল্টার্ন অমুক তমুক হাবিজাবি ইভেন মানে ফুকোডিয়ান অর্থে যারা ক্ষমতা কেন্দ্রিক, মানে কোনো কেন্দ্রিকই না, এটাকে একটা ট্রুলি কেউ যদি বলে, একটু যদিও একটু বিতর্কিত বিষয় হবে, আমি এই অর্থে বলি, মানে ট্রুলি অবজেক্টিভ, মানে এখানে কোনো ধার্মিকতা, ধর্মীয় কোনো দৃষ্টিকোণ যেমন নাই, সেই অর্থে এটা সেকুলার, কোনো মতাদর্শিক দৃষ্টিকোণও নাই, সেই অর্থে এটা পোস্ট ইডিওলজিক্যাল। তো কোনো ইডিওলজির বিচার এখানে হচ্ছে না, মানে সরি, ইডিওলজিকে বেস করে এখানে কোনো বিচার হচ্ছে না। আবার এট দ্য সেম টাইম মানুষজন ভাবতে পারে, মার্কস এঙ্গেলসেরও দাবি ছিল, বিশেষ করে এঙ্গেলসের, এক্সকিউজ মি, সেটা হচ্ছে যে আহ, বস্তুগত ঐতিহাসিক বস্তুবাদ, হুম, মানে বস্তু অবজেক্টিভ, এই বস্তু দুনিয়ায় যেভাবে থাকে সেভাবে, মানে এটা কিন্তু তাও না, ঠিক আছে, কারণ এই কারণে এটা বস্তুবাদীও না, অবস্তুবাদীও না, ধর্মীয় না, তাহলে এটা কি? এইটা বেসিক্যালি এখানেই থেকেই আসে কনসেপচুয়ালিটি। কনসেপচুয়াল মানে উনি দেখেন যে একটা ধারণা কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে থাকে। এখন এই ধারণাটা তো কিভাবে আসবে? ধারণা মানে যে কোনো রাজনৈতিক ধারণা, যেখানে ক্ষমতা, হুম, যুদ্ধ, আনুগত্য, এই বিষয়গুলি ডিল করা হয়, সেগুলি তো ধারণা, তাই না? তো ধারণার ইতিহাস, এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমাকে বলতে হবে, সেটা হলো যে এটা জাস্ট একটা জেনারেল পয়েন্ট আকারে বলে রাখি, ন্যারেটিভ ডিসকোর্স আর হিস্টিরিওগ্রাফি এক না। হ্যাঁ, ন্যারেটিভ হচ্ছে এই যে আহ, একাত্তরের এই হইছে, একাত্তরের জয়ী পরাজয় পক্ষ, ঠিক আছে, রাজনীতি করতে পারবে না, এটা হলো ন্যারেটিভ। আর এই ন্যারেটিভের পিছনে যেই নানা রকম চিন্তাগত বিষয় থাকে, বাঙালি জাতীয়তাবাদী দৃষ্টিতে একাত্তরকে বিচার করলে কি হবে, সেটা হচ্ছে ওই যে আমার ওই কাকার মতো হবে। হ্যাঁ, মুসলিম জাতিবাদী দৃষ্টিতে একাত্তরকে বিচার করলে কি হবে, আমার ওই দাদার মতো হবে, ঠিক আছে। তো এই যে উনার মতো এইটা হচ্ছে ডিসকোর্স, এটা চিন্তা, ঠিক আছে, যেই চিন্তার একটা প্রকাশ হলো ন্যারেটিভ। হিস্টিরিওগ্রাফি ন্যারেটিভ তো নাই, হিস্টিরিওগ্রাফি ডিসকোর্সও না, হিস্টিরিওগ্রাফি হলো ডিসকোর্সের আগে, মানে প্রথমে ন্যারেটিভ, মানে বক্তব্য, আমার সুবিধার জন্য আমি যা খুশি বলতেছি, এটা সবাই করে, ন্যারেটিভের সবাই আছে, ইসলামীদের ন্যারেটিভ আছে, সেকুলারদের ন্যারেটিভ আছে, বামদের ন্যারেটিভ আছে, ডানদের ন্যারেটিভ আছে, ব্লা ব্লা ব্লা। তো কাজেই ডিসকোর্সও সবারই আছে, হিস্টিরিওগ্রাফি ডিসকোর্সেরও পারে। হিস্টিরিওগ্রাফির আলোচনা হইল ডিসকোর্স, এই যে এক একজনের এক এক রকম ডিসকোর্স, এইটা কোত্থেকে আসলো, ও কেন এই ডিসকোর্সই নিতেছে, অন্য কেন ডিসকোর্স কেন নিতে পারতেছে না? এই আলাপগুলা, মানে ন্যারেটিভের পিছনে যে চিন্তা থাকে, সেই চিন্তা, যে সমস্ত মতাদর্শিক পাটাতন আছে, সেইগুলার বিচার করে, ওই একটা নির্দিষ্ট চিন্তা কেন ওই রকম ন্যারেটিভ তৈরি করতেছে ওই ঐতিহাসিক সময়, এটা হলো হিস্টিরিওগ্রাফি। আমি যদি ইতিহাসের মানে সাপেক্ষে বলি, সেটা হলো ইতিহাসের কোনো বই লিখা হইলো, এখন কোন রাজনীতিক এটাকে ইউজ করতেছে, সেটা হলো ন্যারেটিভ, ওই রাজনীতিকের বক্তব্য। এখন যে ইতিহাসের বই লিখতেছে, এটা হলো হিস্টোরিক্যাল ডিসকোর্স। এখন কেউ যদি এসে জিজ্ঞেস করে যে এই যে টয়েনবি উনি এরকম ইতিহাস লিখছে, ওটার পিছনে এনলাইটেনমেন্টের একটা বৈশিষ্ট্য আছে, কথার কথা, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, অথবা আচ্ছা এটা তো একটা কাল্পনিক উদাহরণ দিলাম, বদরুদ্দিন উমর সাহেব যে ইতিহাস লিখছেন, সেটার পিছনে বস্তুবাদ এবং মার্ক্সীয় চিন্তা, হেগেলীয় চিন্তার পাটাতন এবং পদ্ধতি কাজ করতেছে, এবং এটা আমি, ধরেন কেউ একজন ব্যাখ্যা বিশ্লেষণ করলো, এটা হলো হিস্টিরিওগ্রাফি। এটা কিসের হিস্টিরিওগ্রাফি হলো? মার্ক্সিয়ান ডিসকোর্সের হিস্টিওগ্রাফি হলো। তো এইভাবে বিষয়টা।
তো তাহলে কনসেপচুয়াল হিস্ট্রিটা পড়বে হলো হিস্টোরিওগ্রাফির ভিতরে। এখন আমি আবার আসি ক্রিটিক্যাল ক্রাইসিস। তো ক্রিটিক্যাল ক্রাইসিসের মধ্যে ওই যে আমি আবারও বললাম, ওই যে প্রথমে বুর্জোয়া, সরি, উনি দেখাইতেছেন যে অ্যাবসোলুটিস্ট স্টেট এনলাইটেনমেন্টের মধ্যে শুরু হয়েছিল। এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে, যেমন কুজেলেক রাজনীতি, মোরালিটি, হুম, এসব নিয়ে বিস্তর আলোচনা করছেন ক্রিটিক্যাল ক্রাইসিসের মধ্যে, বিস্তর, মানে খুব গভীর ভাবে। তো এই যে শুরুতে বাড়ি যেটা বললো কার্ল স্পিড, তো ক্রিটিক্যাল ক্রাইসিস আপনারা যদি পড়েন তাহলে বইয়ের যে তিনটা ভাগ, তো তিনটা ভাগের মধ্যে মনে হয় 10-এর বেশি চ্যাপ্টার আছে। তো প্রথম ভাগের যে অংশটা, সেটার মধ্যে স্মিথের প্রভাব স্পষ্ট। হুম, সেটা হলো বেসিক্যালি স্মিথের এই যে আপনার লেভিয়েথান, স্টেট থিওরি অফ থমাস থমাস হবস, এইটার খুব ভালো মতো প্রভাব, মানে প্রভাব আছে ওখানে। তো ওখানে উনি দেখাই দিয়েছেন যে অ্যাবসোলুটিস্ট স্টেট, এই যে লেভিয়েথন যেটা তাত্ত্বিক, মানে লেভিয়াথন নিয়ে, লেভিয়াথন বইয়ে হবস যেই তাত্ত্বিক আলোচনাটা করছেন, তো অ্যাবসোলুটিস্ট স্টেট এর মধ্যে পলিটিক্স ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আরেকটা নুক্তা দিয়ে থাকি, আমরা আবার অ্যাবসোলুটিস্ট স্টেটের সঙ্গে ফেরত যাব। সেটা হলো যে আম, কুজেলেককে, কিন্তু কুজেলেকের যেই, মানে এটা আমাদের অনেক ভাইদের জন্য বলে রাখি, কুজেলেকের যে ডিসকোর্স কনসেপচুয়াল হিস্ট্রি, এটাকে কিন্তু মানে সেকুলার ভার্সাস ধর্মীয় এই বাইনারির মধ্যে ঠিক ফেলা যাবে না। এটার এই যে যেমন অ্যাবসোলুট স্টেট, কারণ এটা এই বাইনারির ঊর্ধ্বে, কিন্তু তারপরেও সেকুলারিটি যেভাবে দেখা হয়েছে, যেমন কুজেলেক পড়লে, ক্রিটিক্যাল ক্রাইসিস পড়লে আপনারা ভালো মতো বুঝতে পারবেন অ্যাবসোলুট স্টেট কিন্তু সেকুলার। হ্যাঁ, কিন্তু কুজেলেক কিন্তু এই সেকুলার কে ধরে, সেকুলারিটিকে ধরে কিন্তু আলাপ করেন নাই। হ্যাঁ, উনি অন্য জায়গা থেকে আলাপ করছেন, সেটা কি ক্ষমতার জায়গা থেকে আলাপ করছেন, পলিটিক্সের জায়গা থেকে আলাপ করছেন, এবং মোরালিটির জায়গা থেকে আলাপ করছেন। পলিটিক্স এখানে কি, উনি রাজনৈতিক কি বলতেছেন, বলতেছেন অ্যাবসোলুটিস্ট স্টেটের যেই প্যারাডাইম, যেখানে ওখানে যে সভারেনটা আছে, যে কিং বা মোনার্ক, উনি যেমন ধরেন ওখানে আপনারা যদি ইতিহাসের যে কোনো জায়গায় সার্চ দিলেই বুঝবেন, যেমন এক উদাহরণ দিই, ফ্রেডরিক দ্য সেকেন্ড, প্রুশিয়ার যে রাজা ছিলেন, হুম, ওই রকম সময়, তো উনি একজন বিয়ে দেওয়া লাগবে। অ্যাবসোলুট স্টেট, স্টেটের কিং ছিলেন। এরম লাফাও কা তুমি আমি, আর আর জানি কতক্ষণ লাগবে? আচ্ছা, তো তারপরে এই যে অ্যাবসোলুট স্টেটের মধ্যে কি হইতেছে, উজেলেক বলতেছেন যে এখানে পলিটিক্স হচ্ছে, সেই পলিটিক্সটা কি খুব ইম্পর্টেন্ট। এটা পলিটিক্সের নর্মাল যেই ডেফিনিশন, সেটার কিন্তু আমরা যেটা জানি আর কি, এর বাইরে তো অনেক কিছু আছে আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে প্রচলিত অর্থে, কনভেনশনাল অর্থে উনি বলতেছেন পলিটিক্স হলো সেইটাই, এমন একটা ক্ষমতা, অবশ্যই মানে এটা এমন একটা ক্ষমতা, যেই ক্ষমতা দিয়ে সমাজের বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে মীমাংসা করা হয়। এটা হলো পলিটিক্যাল ক্ষমতা। রাজা যে রাজা, রাজার এই লেজিটিমেসি কোত্থেকে আসে? কারণ এই অ্যাবসলিউটিস্ট কিং, রাজ্যের, রাষ্ট্রের, স্টেটের যে কিং, ও দিয়ে উনি বিবাদমান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মীমাংসা করে দিয়েছেন। ধর্মীয় গোষ্ঠী মানে কি, ওই সময় প্রোটেস্ট্যান্ট আর রোমান ক্যাথলিকদের মধ্যে অনেক লম্বা বিশাল যুদ্ধ ছিল সারা ইউরোপ ব্যাপী। ওই সিভিল ওয়ার, মানে আহ, গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধ মীমাংসা করে দেওয়ার মতো লেজিটিমেসি, পাওয়ার এই অ্যাবসোলুটিস্ট মোনার্কদের ছিল, এবং তারা এটাকে কাজে লাগাইছে, এবং ওই সময় ওই রাজ্য গঠিত হয়েছে, এবং উনার মীমাংসা, উনার লিডারশিপে, উনার আদেশ নির্দেশে সবাই মেনে নিছে, এবং সেই অর্থে গৃহযুদ্ধের নিরসন হয়েছে। তাহলে কি দাঁড়াইলো এখানে, ক্ষমতা কি ক্ষমতা, একে কিন্তু উনি একটু ভিন্ন ভাবে নিছেন। সার্বভৌম ওই ওই অর্থে, আমরা প্রচলিত অর্থে, হ্যাঁ, মানে এই স্মিথ বা ইত্যাদি ইত্যাদি এইভাবে যে আলাপটা করি, ওইভাবে কিন্তু উনি করেন না। উনি বলছেন যে মীমাংসা কে করতে হয়। হুম, যেমন আমরা যদি সেই হজরে আসওয়াদের ঘটনা ইয়ে করি,
তো ওখানকার সোসাইটি কমিউনিটির মধ্যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মীমাংসাকারী, যার মীমাংসা সবাই মেনে নিছে, এটা একটা অর্গানিক প্রসিডিওর। তো এখন উনি দেখাইতেছেন এই অর্গানিক প্রসিডিওরের মধ্যে হবসের ইয়ে করে আর কি, মানে হবসের জায়গা থেকে দেখাচ্ছেন যে অর্গানিক প্রসেসটা এমন ছিল যে ওই সময় ওই গৃহযুদ্ধে অংশগ্রহণকারীরা এই অ্যাবসলিউটিস্ট স্টেটের কিং কে মেনে নিছে। ফ্রেডরিক দ্য জুয়ের উদাহরণ দিলাম। ফ্রেডরিক দ্য টু নিজেকে কি বলতেন জানেন? নিজেকে বলতেন হচ্ছে সার্ভেন্ট অফ দ্য স্টেট। তো তাহলে এটা একটা রাজা, মানে অ্যাবসলিউটিস্ট যেই সময়টা, ওর আগের যেই রাজা গুলা ছিল তারা কিন্তু, তারা বলতো স্টেট বা আর বাকি সবকিছু উপরে উনারা, কিন্তু ফ্রেডরিক দ্য টু বলতেছেন, উনি নিজেকে বলতেছেন, সাব্যস্ত করতেছেন যে আই এম দ্য সার্ভেন্ট অফ দ্য স্টেট, এরকম। তো অ্যাবসলিউটিস্ট স্টেট গুলো একটু ডিফারেন্ট, এটাও মোনার্ক, এটাও মানে ফিউডালিজম, কিন্তু এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ফিউডালিজম। যেখান থেকে আধুনিক রাষ্ট্র এবং রিপাবলিকের শুরু। একটা অ্যাবসলিউটিস্ট স্টেটকে আপনি প্রথম রিপাবলিকও বলতে পারেন। হুম। যেখানে সাবজেক্ট তৈরি হইতেছে, নাগরিক তৈরি হইতেছে। এখন কোজেলেক দেখাইতেছেন এই তো হলো পলিটিক্স এর স্ফেয়ার, মানে রাজা। হুম। এটা হলো রাজনীতির স্ফেয়ার। এখন রাজা মীমাংসা করে ওই সাবজেক্ট বা সিটিজেনদেরকে, সেই সময়ের সিটিজেন বা সাবজেক্ট বলে, সভরেন অ্যান্ড দ্য সাবজেক্ট এভাবে বলে কিন্তু, ঠিক আছে, পলিটিক্স এন্ড মোরালিটি এভাবে কিন্তু বলে। তো ওই সাবজেক্টদেরকে সমাজের ভিতরে বলে, হ্যাঁ, ঠিক আছে, তোমরা সমাজের মধ্যে যা খুশি করো। এটা কিন্তু আবার সেকুলারিজম, ঠিক আছে, কিন্তু খ্রিস্টিয়ানিটির ভিতরেই সব ঘটতেছে, কাজে ওটা ওই অর্থে সেকুলারিজম। এবং খ্রিস্টিয়ানিটির যেই মৌলিক আহ মানে ডকট্রাইন যেটা, সেটা হলো ফাদার, সান এন্ড দ্য স্পিরিট। হ্যাঁ। তো এই যে ফাদার সান মানে হিউম্যানিটি অ্যানথ্রোপোমরফিক, গড মানুষের একটা, মানে মানুষ হলো গডের একটা রূপ, বা জিসাস ক্রাইস্ট ঈশ্বর পুত্র। এই অর্থে খ্রিস্টান সোসাইটির ধর্মীয় ধর্ম ধর্মতাত্ত্বিক যেই বাস্তবতা, সেটা সেকুলার রাষ্ট্রে যেমন থাকে, মোনার্কেও তেমন থাকে, এখানে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় অন্য জায়গায়, ইসলামীদের বা মুসলিমদের, সেটা ভিন্ন প্রসঙ্গ, ওই আলাপে আমি যাবো না, জাস্ট একটু নোক্তা দিয়ে রাখলাম। তো সেকুলারিটি ওইভাবে তৈরি হইলো, ওর ভিতরে দেখাচ্ছে। তারপরে কোজেলেক ডিটেইল অ্যানালাইসিস করে দেখাইতেছে, অনেক ডিটেইল। আমি কিন্তু এত ডিটেইলে কিচ্ছু যাচ্ছি না, আমি কিন্তু জাস্ট একটা ধারণা দিচ্ছি। ডিটেইল অ্যানালাইসিস করে দেখালো ওই যে সাবজেক্ট যারা আছে, যারা ওই মীমাংসা মেনে নিল, ওই সময় তো অর্থনীতিরও বিকাশ ঘটতে থাকলো। হ্যাঁ। তো অর্থনীতির বিকাশ ঘটতে থাকলো, তার মানে কি নতুন নতুন নয়া অর্থনীতি, বুর্জুয়া শ্রেণী তৈরি হতে থাকলো। যারা এর মধ্যে আছে হচ্ছে মার্চেন্ট আছে, আগের যারা মার্চেন্ট ছিলেন, ব্যাংকার আছে, অর্থ লগ্নিকারী আছে, তারপরে এইদিকে আহ উপনিবেশ তৈরি করে যারা আরো ধনবান হয়েছেন তারা আছে, বিভিন্ন কোম্পানি টেম্পানি এরা আছে, ইত্যাদি। তারপরে উনি কয়েকটা গ্রুপ দেখাইছেন, যেমন মেসিয়ানিক লজ, এরা হলো ফ্রি মেসন থেকে যারা আসছে, ওদের খুব সুন্দর করে দেখাইছেন। এই গ্রুপগুলোর মধ্যে তারপরে রিপাবলিক অফ লেটার্স, এটা আরেকটা গ্রুপ। হুম। এদের ভিতরে নতুন চেতনার তৈরি হচ্ছে, এই যে এনলাইটেনমেন্ট আসতেছে। এনলাইটেনমেন্টের পরে মানে, মানে এটা পর্যায় না, বিষয়টা এরকম: সিভিল ওয়ার, তারপরে অ্যাবসোলুটিস্ট স্টেট, এনলাইটেনমেন্ট, প্রাইভেট স্ফেয়ার, সেখান থেকে বুর্জুয়াজি, মানে এই যে যে গ্রুপগুলোর কথা বললাম, ওরা সমাজের মধ্যে, ওরা তো আর পলিটিক্সে নেই, কিন্তু সমাজের মধ্যে এমন ধরনের মোরালিটি তৈরি হইতে থাকলো, যে মোরালিটির নিজেদেরকে মোরাল করতেছে, কিন্তু মোরাল মোরাল নৈতিক। হ্যাঁ। নৈতিকভাবে তারা বলল, তারা বিচার করা শুরু করলো। হ্যাঁ। এবং নতুন নতুন চিন্তা ভাবাদর্শ নিয়ে আসা শুরু করলো, যেখানে ওনারা বলতেছেন যে আমরা তো আহ এই রাজার এই সমস্যা সেই সমস্যা, তারা কিন্তু মোরাল ক্রিটিক করতেছে, এটা কিন্তু পলিটিক্যাল ক্রিটিক না। হুম। কিন্তু এট দ্য সেম টাইম এই মোরাল ক্রিটিকটা, রাজা ভালো না খারাপ, স্টেট ভালো না খারাপ, এটা কি মোরাল ক্রিটিক না? কারা করতেছে? এই সোসাইটির অন্তর্গত নিউ মোরালিটির জন্ম দিচ্ছে যারা এনলাইটেনমেন্টের মধ্যে। নিউ মোরালিটির একটা উদাহরণ কিরকম? আচ্ছা, এই যে যেমন ধরেন কান্ট, এনলাইটেনমেন্টের পয়গম্বর, ঠিক আছে। কান্টের হোয়াট ইজ এনলাইটেনমেন্টের যদি আপনারা পড়েন, মনে ওই 10-12টা পয়েন্টের প্রথমটাই হলো কি?
যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের আবির্ভাব, যে মানে যেই ব্যক্তি উনি বলতেছেন অনেকটা এরকম, এক্স্যাক্টলি আমার মনে নাই, যে আমাকে বা কোনো ব্যক্তিকে কেন অন্যের কথায় চলতে হবে কি জন্য, বা অন্যের কথায় বোঝাপড়া করতে হবে কি জন্য, তার কাছে রিজন আছে, সে তো নিজেই নিজের বুঝদাতা হইতে পারে, তাই না? এটা হচ্ছে কান্টের প্রথম, মানে হুবহু না, আপনারা মিলাই নেন, অনেকটা এরকম। এই যে কান্ট নতুন মোরালিটির কথা তৈরি করতেছেন, এখন এই যে মোরালিটি যারা বিশ্বাস করবে, সেই ইনলাইটেনমেন্টের ওই সমাজের অধিকারী, মানে সমাজে বসবাসকারী যারা, তারা কি মানে কখনো রাজার সভরেনিটি মেনে নিবেন? তারা কি এমন একটা পলিটি চাইবেন না, এমন একটা রাষ্ট্র চাইবেন না যে আমরা তো নিজের বুঝ নিজেরাই দিতে পারি, রাজা কেডা? কিন্তু এই কথা কিন্তু কিছুদিন আগে ছিল না, তাই না? যখন কিনা ওই সিভিল ওয়ার হইতেছিল, তখনকার পলিটিক্যাল ডিমেনশনটা আলাদা ছিল। কিন্তু এখনকার এই মানে ইনকেস কয়েক দশকের ভিতরেই এনলাইটেনমেন্টের কারণে আহ, ওই মোরালিটিটা তৈরি হলো নিজেদের মধ্যে, যে আমার তো নতুন একটা চেতনা তৈরি হলো। ওই চেতনাটাকে ধারণ করতে পারে তো এই রাজা না, আমাকে এই রাজাকে উল্টাই দিতে হবে। এই আসলো বিপ্লব। এখন কোজেলেক দেখাইতেছে এই বিপ্লবটা তো যেই ভ্যালুর উপরে দাঁড়াইছে। আমি কান্টের একটা উদাহরণ দিলাম, এখানে আরো অনেক উদাহরণ দেওয়া যায়। এখানে রুশো আছে, তারপরে আম, টমাস পেইন আছে, হ্যাঁ, তারপরে রেনাল আছে, এরকম অনেকেই আছে। হুম। এদের ডিটেইল ব্যাখ্যা বিশ্লেষণ করে উনি দেখাইলেন যে এই নয়া মোরালিটিটা যে ইউনিভার্সালিজমের উপরে, যে ইকুয়ালিটির উপরে দাঁড়ায়, এই ক্লেমটা করতেছে, এইটা সমাজের পলিটিক্সকে নষ্ট করে দিচ্ছে। কোন পলিটিক্স? ওই যে মীমাংসাকারী, এই এই যারা সমাজের নতুন এনলাইটেনমেন্টের মধ্যে, সেই ফরাসি বিপ্লবের আগেকার কথা উনি বলতেছেন, ইনারা যে ক্লেমটা করতেছেন, হুম, সেই ক্লেমের ভিতরে এমন একটা নতুন মোরালিটির, নতুন পলিটিক্সের সম্ভাবনা আছে যেটা কিনা ভবিষ্যৎগামী। কারণ ওই সময় সমাজের বা কিছুদিন আগেই ঘটে যাওয়া যে সিভিল ওয়ার, সেইটা কিন্তু তাদের বিষয় ছিল না। সিভিল ওয়ারের ভিতরে যেই বিবাদমান পক্ষগুলি, তারা কি করছে, কিভাবে রাজা মীমাংসা করছে, তাদের পরস্পরের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, রেকগনিশন বেসড। তারা অপরে ভিন্ন, নিজেরাও ভিন্ন, উনি অপরও ভিন্ন, কিন্তু তারপরে একই সোসাইটিতে থাকতে হবে, এরকম একটা বোধ তৈরি হয়েছিল। এটাই ছিল পলিটিক্স। এবং এই দুই বিবাদমান গ্রুপই ওই রাজার অবিডিয়েন্স করছে, আনুগত্য স্বীকার করছে। কিসের জন্য? মানে এখানে রাজার লেজিটিমেসি কি? রাজার লেজিটিমে এক নাম্বার হলো যে সে ওই যে মীমাংসাকারী হবে, আর দুই নাম্বার হলো খুবই ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো রাজার কাছে ওই ক্ষমতা থাকবে, এবং এট দ্য সেম টাইম এটা রাজার ক্ষমতার সার্বভৌমত্ব ক্ষমতার একটা বৈশিষ্ট্য, শর্ত, বৈশিষ্ট্য না, শর্ত, কন্ডিশন। সেটা কি? সেটা হলো বিবাদমান রাজা বলবেন যে আমার রাজত্বে তোমরা নিরাপদ। এই নিরাপত্তা যদি রাজা দিতে না পারেন, তাহলে কিন্তু রাজা সার্বভৌম থাকেন না, উল্টা যাবে। ঠিক আছে? এই হচ্ছে সমাজের মধ্যে ভারসাম্য। এই ভারসাম্যটা এনলাইটেনমেন্টের চিন্তার ভিতরে বিনষ্ট হয়ে যায়। তখন হয়ে যায় কি, ওই যে ইউনিভার্সালিজম আসে, এই অ্যাবসোলুটিস্ট স্টেটের ভিতরেও সমাজ যদিও প্রাইভেট সেক্টরে চলে গেছিল, এটা প্রথম ধাপ, প্রাইভেট পাবলিক যেই ভাগ হয়, এটা প্রথম ধাপ হিস্টোরিতে। তখন কিনা দেখায় যে প্রাইভেট এর ভিতরে যারা আছে, তারপরও তারা ওই পূর্বের সমাজের যেই আইডেন্টিটি এবং রেকগনিশন, সেটাকে বজায় রাখছে। কিন্তু পূর্বের সমাজের যে যুদ্ধ, এটাকে তারা বাদ দিছে রাজার ছায়াতলে। এখন ওই এনলাইটেনমেন্টের নয়া মরালিটির যারা চর্চাকারী, তারা তো এই পুরা জিনিসটাকে উল্টাই দিছে। উল্টাই দিয়ে তারা কি নিয়ে আসছে? তো ওই যে ভারসাম্য, ওই যে বিন্দুগুলা, ওই যে স্থানাঙ্কগুলি এবং ভারসাম্যের ভিতরে যেই স্থিতিটা ছিল, যেই আকারটা ছিল, সেটা বিনষ্ট হয়ে গেল। বিনষ্ট হয়ে একটা ইউনিভার্সাল আকার ধারণ করলো। এবং তাদেরও তো একটা পলিটিক্স দরকার, তাই না? সেটা কি হয়ে গেল?
তারা কিন্তু সমাজের অভ্যন্তরে বাস্তব যেই স্থির স্থির বা সচল, যাই হোক সেটা বড় কথা না, যেই বাস্তবতা, বাস্তব যেই কনফ্লিক্ট বা পার্থক্য বা দ্বন্দ্ব, এট দ্য সেম টাইম মীমাংসা, ওইটার বাইরে নতুন বাস্তবতা তৈরির জন্য, কারণ তাকেও তো তার লেজিটিমেসি ক্লেম করতে হবে। কিসের সাপেক্ষে ক্লেম করবো, কোন যুক্তিতে ক্লেম করবো? ওরা একটা ইউটোপিয়ান ফ্যান্টাসি তৈরি করবে, যেটা কিনা সমাজের ভিতরে এক্সিস্ট করে না। এইখান থেকেই আসলে ইউটোপিয়া, যে কোনোদিন আমার সাম্য স্থাপিত হবে, কোনোদিন মানে আহ ব্যক্তিগত সম্পত্তি বিলোপ হবে, ইত্যাদি ধরনের নানাবিধ গণতান্ত্রিক ইউটোপিয়া। এই যে বলতেছে কোজেলেক, বলতেছে এই যে ইউটোপিয়ান জগৎ তৈরি হয়ে গেল, এই যে, এবং এই ইউটোপিয়াটাকেই বললো যে সমাজে এই ধরনের ফ্যান্টাসি প্রবণতা তৈরি হলো, ভবিষ্যৎ কেন্দ্রিক প্রজেকশন। হ্যাঁ, সময়ের যে এই ধারণাটা ছিল, সেই ট্র্যাডিশন থেকে শুরু করে অ্যাবসোলুটিস্ট স্টেট পর্যন্ত, সেই সময়ের যে ডিনামিক্সটা ছিল, টেম্পোরালিটি ছিল, এই যে শব্দগুলা বলতেছে, এগুলো জাস্ট মাথায় ঢুকাই রাখেন এখন। বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, সমস্যা নাই, একশো সময় গিয়ে নিশ্চয়ই বুঝবেন। এই টেম্পোরালিটি গুলো এই ফিউচারিস্টিক ইয়ের কারণে, প্রবণতার কারণে নষ্ট হয়ে গেল, ভারসাম্যটা নষ্ট হয়ে গেল। এটাকেই আহ কুজেলেক বলতেছেন প্যাথোজেনিস, মানে আহ সংকট, ক্রাইসিস অথবা রোগ মডার্ন সোসাইটি। তো এখন আসি, এই যে, আচ্ছা অবশ্যই এখানে একটা সত্যি কথা, এটাও সত্যি কথা, পরবর্তী সময় আমরা যখন কোজেলেক, তো এই আপনার ক্রিটিক অ্যান্ড ক্রাইসিস তো উনার প্রথম পিএইচডি ইয়ে, তো এটার পরবর্তী সময় যখন উনি আরো আগালেন, শেষের দিকে এবং মাঝপথ থেকে উনি প্যাথোজেনিস এই শব্দটা বাদ করে দিলেন। তো এই হলো ক্রিটিক অ্যান্ড ক্রাইসিসের কথা। তো আমরা এখান থেকে কি শিখলাম, যে ধরেন যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে যে টানাপোড়েনটা এনলাইটেনমেন্টের মধ্যে শুরু হয়েছিল, সেটার একটা কোজেলেকের জীবনে যে বলা হলো, স্মিথের প্রভাব আমরা কিছুটা দেখলাম। কোজেলেকের জীবনে হাইডেগারের প্রভাব দিয়ে আমরা কিছুটা দেখলাম অলরেডি, যেমন টেম্পোরালিটির কথা বললাম, এটা হাইডেগারের একটা ধারণা, ঠিক আছে। তো এরপরে আরো আছে, যেমন ধরেন এখানে আমরা মোটামুটি ক্রিটিক অ্যান্ড ক্রাইসিসে যেই বিষয়গুলি আলাপ করলাম, এটাকে আমরা আরেকটু ফর্মাল ভাবে যদি দেখি, তাহলে এখান থেকে আমরা কনসেপচুয়াল হিস্ট্রি কিছু বিষয় আমরা পেয়ে যাব। যেমন এই যে ইউটোপিয়া, তো ইউটোপিয়ার বিষয়টা কি হয়, কোজেলেক খুব মজার জিনিস বলতেছেন। কোজেলেক বলতেছেন যে ফিল্ড অফ এক্সপেরিয়েন্স এবং হরাইজন অফ এক্সপেকটেশন, ঠিক আছে, বা এরকম, মানে আমার প্রত্যাশা এবং আমার অভিজ্ঞতা, তো এটার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। হুম এখানে হাইডেগারের টেম্পোরালিটি নিয়ে আমি একটু আলাপ করি। টেম্পোরালিটি হইল এমন একটা বিষয় যে বিং বা যে কোনো সত্তা, মানবীয় সত্তা যাদের এক্সিস্টেন্স আছে, হ্যাঁ, তারা কিন্তু আহ একটা সময়ের মধ্যে উনারা সবাই থ্রোন ইন হন। এই সময়টা কিন্তু নিছক বর্তমান না, আবার ভবিষ্যৎ তো নাই, আবার অতীত না, এটা একটা অতীত বর্তমান ভবিষ্যৎ একসাথে মিলেমিশে থাকে। হুম এটা ফিউচারটা তো ফিউচারিটি, মানে যেখানে ডাজাইন তার পসিবিলিটির কে, মানে ডাজাইন মানে অস্তিত্বশীল যে সত্তা, সেটা তার পসিবিলিটি দেখতে থাকে, আমি কি কি হইতে পারি না হইতে পারি। এটা কিন্তু ইউটোপিয়ান না। একটা জিনিস খেয়াল রাখতে, পার্থক্য গুলা খুব ইম্পর্টেন্ট। এগুলা এখনই ক্লিয়ার হয়তো হবে না, আস্তে আস্তে অভিজ্ঞতা হইলে, বাড়লে, মানে কোজেলেকের মতো অভিজ্ঞতার স্পেয়ার, তো ওইটা বাড়লে আরো ক্লিয়ার হবে। ডাজাইন যে ফিউচারটা দেখে, আর একটা সাবজেক্ট, মানে এনলাইটেনমেন্টের যে সাবজেক্ট, বা রুশোর মতো কেউ, কান্টের মতো কেউ, হেগেলের মতো কেউ, মার্কসের মতো কেউ যে যে ফিউচারটা দেখে, এক ফিউচার না। ডাজাইন ফিউচার দেখে পসিবিলিটি, সে জানে না কি হবে। হুম নসিবে কি আছে, নসিবে থাকলে হবে, না থাকলে নাই। এখন এই নসিবটা যে কি সেটা জানে না, কিন্তু সে এখানে অনেক কিছু হইতে পারে, তার একটা ধারণা তার আছে। এই নানাবিধ পসিবিলিটি, কি করলে কোথায় যাব না যাব, এই পসিবিলিটি অনুযায়ী ডিজাইন নিজেকে প্রজেক্ট করে। এটা হলো ডিজাইনের ফিউচারের ধারণা, যেটা কিনা ইউটোপিয়া না। এক, দুই নাম্বার, ডিজাইনের পাস্টের ধারণা কি, সেটা হলো হ্যাভিংনেস।
সে ইনহেরিট করছে কিছু, সে বংশানুক্রমিক ভাবে কিছু পাইছে। তো সেটা কি সে কখনো নেগেট করতে পারবে? আমি তো আমার বংশে ওই যে বললাম ওই দাদা বা ওই কাকা, ওই একই বংশে যদি আমি না জন্মাইতাম, আমি তো অন্য কোনো বংশে জন্মাইতে পারতাম। আমি তো বঙ্গবন্ধুর মতো অথবা জিয়া পরিবারের মতো যে খানদানেও তো জন্মাইতে পারতাম, তাই না? তো সেটা তো আর আমি জন্মাই নাই। এটা এটা হচ্ছে আমার হ্যাভিংনেস, যেটা হলো পাস থেকে আসে। আরেকটা হলো এই প্রেজেন্ট, যেখানে আমি থ্রোন ইন হয়েছি, মোমেন্ট অফ ভিশন যেটা আমার, যে আমি যেটা দেখতে পাইছি। তো এই তিনটা জিনিস ওতপ্রোত ভাবে আসে, এটা হলো টেম্পোরাল। এটাই হলো দাজাইনের সময়। এটা কিন্তু প্রোগ্রেসিভ টাইম না। ওই যে বাড়ি শুরুতে যেটা বলতেছিল, প্রোগ্রেসিভ টাইম আর এই টাইমের মধ্যে পার্থক্য কি? এখন কনসেপচুয়াল হিস্ট্রি, হাইডেগারের এই টেম্পোরালিটিটাকে উনি নিছেন, আহ, আমাদের কুজেলেক সাহেব নিয়ে উনি কি করছেন, এতগুলা ডিজাইন, হ্যাঁ, মানে এত এত মানুষ, তাদের এক একজনের এক এক রকমের টেম্পোরালিটি, হ্যাঁ, মিল অমিল, পার্থক্য, ভেদ অভেদ, এগুলা কি ইতিহাসের মধ্যে বিধিবদ্ধ করার, মানে এটা কি সম্ভব? উনি বলবেন যে হ্যাঁ সম্ভব। কিসের মধ্যে দিয়ে সম্ভব? খুব ইম্পর্টেন্ট, ভাষা। তো তখন উনি দেখতেছেন, উনি দেখাইতেছেন এই যে এই টেম্পোরাল যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা ভাষার মধ্যে আমরা দেখতে পাই, এটা রেজোনেট করে, তাই না? একটা কনসেপ্ট, কিন্তু ভাষা একটা শব্দ না, একটা কনসেপ্ট। মানে গণতন্ত্র, মানে গণতন্ত্র শব্দ না, ইটস মোর দেন দ্যাট, তাই না? তো এইগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এটাকে খুবই এটা প্রাণবন্ত, হ্যাঁ, কনসেপচুয়াল হিস্ট্রি এটা। ওই আমাদের ওই মার্কসিয়ান হিস্ট্রি বা সাবঅল্টার্ন হিস্ট্রির মতো এরকম মানে কাঠখোট্টা, মানে এই সূত্রবদ্ধ গাণিতিক সূত্রের বিষয় না। হুম। এই যে মার্কসিয়ান হিস্ট্রি গাণিতিক না, এবং এটার যে হিস্টোরিক্যাল এই ইউটোপিয়া, এটা কিন্তু নিউ মার্কসিস্টের মধ্যে কেউ কেউ কিন্তু বুঝতে পারছিলেন, এমন না যে বুঝতে পারেন না। যেমন ওয়াল্টার বেনিয়ামিন, উনি কিন্তু বুঝতে পারছিলেন, কিন্তু তারপরেও উনি ওই এনলাইটেনমেন্টের যেই পাটাতন, সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারেন নাই। উনি ওই মেসিয়া টেসিয়া এই সমস্ত নানাবিধ কথাবার্তা বইলা দেখা গেছে যে ওই মূলত ওই এনলাইটেনমেন্টের ক্রিটিক, আমি হুবহু তো বলবো না, অবশ্যই হুবহু না। আমরা তো কনসেপচুয়াল হিস্ট্রি দিয়ে বেনিয়ামিন, হ্যাঁ, তারপরে মার্কুসে, এদেরও বিচার করতে পারি। হিস্টোরিক্যাল মার্কসিস্ট যারা, তাদেরকে নিউ মার্কসিস্ট বলা হয়। ইভেন আমরা এদেরও বিচার করতে পারি। কিন্তু তারপরেও ওদের ভিতরে এনলাইটেনমেন্টের ওই ইউটোপিয়ান ভিশনটা কিন্তু থাকে, বেনিয়ামিনের মধ্যেও আছে, ওয়ার্কিং ক্লাস। হুম। আমি কয়েকদিন, বেশ কয়েক বছর আগে আমাদের দীপেশ চক্রবর্তীর একটা লেকচার শুনতেছিলাম। তো এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য এই মুহূর্তটা, কারণ আমি তখনও কনসেপচুয়াল হিস্ট্রি ভালো মতো বুঝে উঠতে পারি নাই। তো তখন আম, ওটা শুনতেছি, ওখানে উনি ফ্রাসোয়া আর্তক নিয়ে, এক ফরাসি ঐতিহাসিক নিয়ে কথা বলতেছিলেন। তো তো ওইটা আমি শুনতে শুনতে এক পর্যায়ে আমার ফট করে মনে হয়েছে যে এটা তো মিলতেছে মনে হয় কিছুটা কনসেপচুয়াল হিস্ট্রির সাথে, বা কুসেলিকের চিন্তার সাথে কিছুটা মিল আছে। পরে আমি সার্চ করে দেখি ওই আর্তক মহাশয় কুসেলিকের স্টুডেন্ট। ঠিক আছে, তখন আমি বুঝলাম ওকে ফাইন, তাহলে তো আমি কিছুটা হইলেও টাচ করতে পারতেছি, বুঝতে পারতেছি। এনিওয়ে, দীপের সম্পর্কে বলতেছিলাম ওই লেকচারের ভিতরে। দীপেশ পরবর্তী সময় বলতেছে, ওই ফ্রাঁসোয়া আর্তক নিয়ে আলোচনা করে বলতেছেন যে শেষমেশ আমাদেরকে একটা, আমাদের এখন আমরা যে হিস্ট্রিটা দেখি, হিস্ট্রি গণতান্ত্রিক হচ্ছে। এই যে কুজেলেক যেই হিস্ট্রি সমালোচনা করতেছে, তো দীপেশের, আমি দীপেশের অনেক কিছু পড়ি নাই, আম, কিন্তু এই বক্তব্যটা কিন্তু এই ইউটোপিয়ান হিস্টোরিগ্রাফির মধ্যে পড়ে আর কি। তো সাবঅল্টার্নের তো অনেক কিছুই পড়ে। হুম। তো আবার একটা খুব বড় বিষয় হইল যে কনসেপচুয়াল হিস্ট্রিকে আমরা কোনো রিজিড মেথোডোলজি আকারে ইউজ করতে পারবো না। আসলে এটা রিজিড মেথোডোলজি না। হুম। এটা সূত্রবদ্ধ কোনো জিনিস না। এটা খুবই প্রাণবন্ত জিনিস, ইটস লাইক আর্ট। হ্যাঁ, খুবই মজার বিষয়। সেডিমেন্ট অফ টাইম বলে একটা খুব ইম্পর্টেন্ট বই আছে কুসেলেকের, হ্যাঁ। তো সেডিমেন্ট অফ টাইম, এটা অনুবাদ করছেন ইংরেজিতে এক ভদ্রলোক, দুইজন। ওর মধ্যে একজন হলেন সাহিত্যের অধ্যাপক,
ঠিক আছে, ওনার সাথে হিস্ট্রির সম্পর্ক, উনি হিস্ট্রির না, আরেকজন হিস্ট্রির। তো ঠিক আছে, তো কারণ কি, কারণ কুজেলেক এতটা এতটা মানে গভীরভাবে শব্দ নিয়ে ডিল করছেন, হুম, এবং এতটা সচেতন ভাবে ডিল করছেন, এবং এমন এমন শব্দ এমন ভাবে আর্টিস্টিক্যালি অ্যাস্থেটিক্যালি ইউজ করছেন, সিম্যান্টিক্স যে অর্থশাস্ত্র সেই জায়গা থেকে এটা এটার এক হুবহু ইংরেজি অনুবাদ করতে উনাদের একদম স্পেশালাইজড জার্মান ল্যাঙ্গুয়েজ স্পেশালাইজড এর দরকার হয়েছিল, যারা সাহিত্যিক ভাষা ভালো বুঝে। তো এটা কিন্তু অভাবনীয় বিষয়, এটা ইস নট এ জোক। তো এই যে সিম্যান্টিক্স এর কথায় আসলাম, আমি এইভাবে নানাভাবে জাম করতেছি, কিন্তু এগুলা কিন্তু একটা সংযুক্তি আছে। সিম্যান্টিক্স এর কথায় আসলাম, এই সিম্যান্টিক্স এর জায়গা থেকে আবার আমরা দেখবো যে হ্যান্স কিওর্ক গাদামার, হ্যাঁ, কুজেলেকের টিচার, তো উনার যে সিম্যান্টিক্স এর আহ, যে অর্থশাস্ত্র বা হারমেনিউটিক্স এর, যেমন ট্রুথ এন্ড মেথডের মধ্যে গাদামার বলতেছেন আমাদের যে লিভড এক্সপেরিয়েন্স, ওই যে যাপন, ওই যে আমি বলতেছি যে যাপন, যাপনের মধ্যে দিয়ে যে অ্যাস্থেটিক্যালি এই এক্সপেরিয়েন্সটা আমাদের হয় এবং এটার মধ্যে যে নানা সত্য তৈরি হয়, এই সত্যের যে জ্ঞান, সেটা তো এনলাইটেনমেন্টের ভিতর দিয়ে যেভাবে তৈরি হয়েছে সেটা তো একদম আগের যুগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হুম, এই বিষয়গুলা, তারপরে গাদামার ডিলথির আরেকজন খুবই ইম্পর্ট্যান্ট ঐতিহাসিক এবং চিন্তক, ফিলোসফার, ঐতিহাসিক বলবো না, ফিলোসফার, কিন্তু যিনি সময় নিয়ে কাজ করছেন। তো এই টেম্পোরালিটির যেই ডিলথির যেই বিষয়টা, সময়কে উনি যেভাবে দেখছেন, ইতিহাসের সাথে যেভাবে সময় ধারণাকে পর্যালোচনা করছেন, সেটা গাদামারের থ্রুতে কিন্তু কোজেলেক ইউজ করছেন, মানে এগুলাকে ইমপ্লিমেন্ট করছেন। অ্যাট দ্য সেম টাইম এখন আবার ওই যে কনসেপচুয়াল হিস্ট্রির অন্য বিষয়গুলোতে আমরা আসি। এখানে কনসেপচুয়াল হিস্ট্রির ধারণা, ধারণা আমি আবারও বলতেছি, ধারণা তো একেবারেই আম, মানে শব্দের মতো না। আর ভাষা শুধু কিন্তু রিপ্রেজেন্টেশন না, ভাষা নয়া বাস্তবতা তৈরি করে। তো আধুনিক, বিশেষ করে এনলাইটেনমেন্টের পর যে মডার্নিজম, আর মডার্নিজমকে বুঝা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় ধারণাগত ইতিহাসের বা কনসেপচুয়াল হিস্ট্রিতে। মডার্নিজম, এনলাইটেনমেন্ট, এই পলিটিক্যাল এবং হিস্টোরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিলোসফিক্যাল জাংচারগুলি ইতিহাসে কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে সময়টাকে প্রভাবিত করছে, এটা জানা খুবই জরুরি বিষয়। এটা না হলে হবে না, মানে কনসেপচুয়াল হিস্ট্রি প্যারাডাইমের এগুলা হচ্ছে বেস বা ভিত্তি। যেমন আরেকটা হচ্ছে যে সময় কিভাবে এক্সেলারেট হয়, হ্যাঁ, সময়ের এক্সেলারেশন এবং সময়ের যে পর্যায় সিনক্রোনাইজেশন, এটা ইতিহাসে কিভাবে ঘটে। তো প্রথম জিনিস হলো যে সময়ের যে এক্সেলারেশন হয়, সেই এক্সেলারেশনটা কিন্তু সময়ের যে পরিব্যাপ্তি, সময়ের যে চলন বলন, এটা কিন্তু বস্তুর নিয়মে ঘটে না। এটা হলো নাম্বার ওয়ান, একটা খুবই বড় সড় রকমের কনসেপচুয়াল হিস্ট্রির একটা এক্সিওমেটিক ধরা যায়। তাই যদি হয়, তাহলে হিস্ট্রি যখন গতিশীল হয় বা হিস্ট্রি যখন স্থিত হয়, কিছুটা ঝিমায় পড়ে, এই গতিকে আমরা কিভাবে ধারণার পরিবর্তনের মধ্যে দিয়ে দেখতে পাবো? কারণ এগুলো তো ভাষায় আসে, তাই না? হুম, তো ভাষার প্রতি এখানে আবার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ভাষাকে এই যে ধারণার ইতিহাসের একটা অন্যতম মূল যে সোর্স, অ্যাট দ্য সেম টাইম টার্গেট, হ্যাঁ, অবজেক্ট, হুম, এবং এটাকে দিয়ে ডিল করে। ভাষা ছাড়া তো ধারণার ইতিহাস নাই, ধারণা মাত্রই তো ভাষা। হুম, তো এখন আহ, এখানে কিন্তু রোলা বার্থ, হ্যাঁ, দেরিদা, ইভেন ফুকো, এখানে কিন্তু অনেক ধরনের মিল আছে কোজেলেকের সাথে, কিন্তু স্ট্রাকচারালি কনসেপচুয়াল হিস্ট্রি কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু লিঙ্গুইস্টিক না। হ্যাঁ, দেরিদার মানে ভাষাই সব, বিষয়টা কোজেলেক কিভাবে দেখেন না, অনেক কিছু, কিন্তু সব না। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, ওই যে বললাম বারবার, লিভড এক্সপেরিয়েন্স, সামাজিক অভিজ্ঞতার ঘনীভবন, মানে সেটাকে কন্ডেনসেশন, হুম, টাইম, এই জিনিসগুলা
ভাষাতীত সবকিছুকে নেয় কোজালেক, বা হ্যাঁ মানে কনসেপচুয়াল হিস্টোরিয়ানরা, এখানে আরো অনেকেই আছেন। তো প্রথম ক্রিটিক্যাল ক্রাইসিসের পরে জার্মান ক্রিটিক্যাল ক্রাইসিস কি ফ্রেঞ্চ এনলাইটেনমেন্টকে ডিল করলো, তাই না? ফরাসি বিপ্লবকে ডিল করলো। জার্মানিতে মানে প্রুশিয়ায় কি হইলো সেইটা নিয়ে উনার হ্যাবিলিটেশন মানে থিসিস যেটা, মানে ওখানে কি বলে এটাকে, তাই তো, মানে প্রফেসর হইতে গেলে উনাকে আবার আরেকটা নতুন ডিসার্টেশন বা থিসিস করতে হয়, ঠিক আছে? তো এইখানে এসে উনি প্রুশিয়ার ভিতরে এই এনলাইটেনমেন্ট বা বিপ্লব এই জিনিসগুলি কিভাবে হলো এটা উনি করলেন। আর সাথে করলেন উনি 8 খণ্ডের একটা কনসেপচুয়াল হিস্ট্রি। এখানে আরো অনেকেই আছেন যারা কোজেলেককে হেল্প করছেন। বাই দা ওয়ে, এই যারা আছেন আম, তাদের অনেকেরই আবার কিন্তু নাজি ব্যাকগ্রাউন্ড আছে। তো এগুলা আগে থেকেই বলে নেওয়া ভালো। তার কারণ যে অবশ্য মানে ধারণার ইতিহাসের চর্চার জায়গায় এখন অনেকেই নাজি বলে এটাকে খারিজ করার চেষ্টা করবে, বিশেষ করে যারা ইউটোপিয়ান ইতিহাসের চর্চা করেন তারা। কিন্তু আমরা যদি কুজেলেকে স্ট্রিক্ট থাকি তাহলে কিন্তু এই বিষয়টা আমরা সহজেই বুঝতে পারবো। কুজেলেক নিজে কিন্তু নাজি সৈন্যবাহিনীর একজন সৈন্য হিসেবে কাজ করলেও উনি সবকিছুই করছেন, ঠিক আছে? উনি মানে নাজিজমকে খুব ফাউন্ডেশনালি ক্রিটিক করছেন, এবং এটা কিন্তু কার্ল স্মিথও করছেন। হুম। তো যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস মনে পড়লো হঠাৎ করে, আহ 90-এর দশকেই মনে হয়, জার্মানিতে ওয়ার মেমোরিয়াল, জার্মানিতে কিন্তু এখন নিজেদের নাজি হিস্ট্রির হীনমন্যতার কারণে ওরা কিন্তু এখন আহ, মানে ক্যাথলিক মোর দেন পোপ বলে না, আর এখন জুদের চাইতেও বেশি প্রো সেমেটিক হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ওখানে একটা ওয়ার মেমোরিয়াল, একটা আহ, মানে স্থপতি মানে স্থাপত্য কর্ম বা কিছু একটা, বা মিউজিয়াম এরকম কিছু একটা উদ্বোধন করবে। তো ওইটা নিয়ে কোজেলেক বিতর্ক করছিলেন ওই সময়। তো ওখানে যেটা ছিল, উনি বলতেছিলেন যে অবশ্যই আমাদেরকে এটা করতে হবে, হুম, কিন্তু যেই ভাষায় আহ, মানে এখানে যে ভাষা ইউজ করা হয়েছে, যে ধারণাগুলো ইউজ করা হয়েছে, এটা তো খুব জুনেসের প্রাবল্য এখানে দেখা যাচ্ছে। হুম। তো এই জুনেসের আমরা জার্মানরা বা আমাদের এখন তো এই জুনেসের জায়গা থেকে এইভাবে এটাকে ডিসক্রাইব করা যাবে না। আমাদেরকে করতে হবে এমন কিছু যেটা আমাদের স্ট্রাগলকে, আমাদের ত্যাগ তিতিক্ষাকে, অ্যাট দ্য সেম টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসটাকে, সবকিছুকে ধারণ করে। কাজে এই ভাষাগুলা খুব ইম্পর্টেন্ট, এই যে ধারণা এবং ভাষার সম্পর্ক। তারপরে আহ, যেমন উনি কনসেপচুয়াল হিস্ট্রিতে আরো বলা আছে, এই যে এগুলা বারবার আসতেছে, যেমন হোয়াট ওয়েন্ট রং, ইতিহাস উনি দেখছেন, উনি দেখাইছেন যে ওই যে বললাম না প্রথমে, ওখানে অ্যালেক্সিদা তুকভিলের উপরে স্মিথের যে লেখাটা ছিল, তো সেটার মতোই বিষয়টা হলো ইতিহাসে কে জিতে কে হারে, ঠিক আছে? এটা দিয়ে ইতিহাস নির্মিত হয়। তো এখন কুজেলেক দেখাবেন কে জিতে কে হারে এইটা কিভাবে ধারণাকে এফেক্ট করে এবং ধারণাকে চেঞ্জ করে। হুম। রাজাকার শব্দটা একরকম মানে ছিল, আহ, মানে সেটা যখন পাকিস্তান ছিল তখন একরকম ছিল, তো সেটা যখন আহ, হায়দ্রাবাদে গেছে তখন এটা আরেক রকম হয়েছে। আবার বাংলাদেশে 71-এর আগে একরকম ছিল, 71-এর পরে আরেক রকম হয়ে গেছে। এই জুলাই এসে এবার এটা এই যে এই একই শব্দ ধারণা রাজাকার, এই যে এতগুলা চেঞ্জ, এইটাকে ইন্টারপ্রেট করবে কিভাবে, এটা কিন্তু কনসেপচুয়াল হিস্ট্রির কাজ, তাই না? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে একটা ফাউন্ডেশনাল কথা, এটা তো আগেও বলছি, মানে উনি সবকিছু এই কনসেপচুয়াল হিস্ট্রি আমরা যখন কোনো কাজ করতে যাব, হ্যাঁ, তখন কিন্তু আমরা আমাদেরকে এইটা অবশ্যই দেখাইতে হবে বা দেখতে হবে আমাদের বর্তমান টেম্পোরালিটির বর্তমান অংশ। আমরা তো থ্রোন ইন, তাই না? ওই যে বললাম বর্তমান টেম্পোরালিটির একটা ধাপ, 3টা পায়ের মধ্যে একটা পা হলো বর্তমান, সেটা কি মডার্নিটি। তো এই মডার্ন বিচার এটাও আমাদেরকে দেখতে হবে। তো আহ এটা আমরা ক্রিটিক্যাল ক্রাইসিস বললাম, মোটামুটি আর কি আছে বলার মতো? সময় ধারণার কথা বলছি, গাদামারের কথা বলছি,
কনসেপচুয়াল হিস্ট্রি আমাদের কি কাজে লাগতে পারে? আমাদের, আমি যেটা মনে করি, আমি এই যে কনসেপচুয়াল হিস্ট্রির যে জয় পরাজয়ের ওই প্যারাডাইমটা দিয়ে, প্যারাডাইম না, ওই ডিনামিক্সটা দিয়ে আমাদের একাত্তরের ইতিহাসকে যদি আমরা ব্যাখ্যা করি, সেখানে অনেক নতুন কথা আসে। ওয়ার মেমোরিয়াল, এই যে বিষয়টা, যেটা কিনা কোজেলেকের জীবনের একটা তর্কর মতো, এটা নিয়ে তো উনি আলাদা কোনো লেখা লিখছেন কিনা আমার জানা নেই, আমি তো জাস্ট কোজেলেক মানে পাঠ বা চর্চা শুরু করছি। এটা তো আমি প্রাথমিকেরও প্রাথমিক পর্যায়ে আসি বলা যায়। আমার কিছু ধারণা আছে যেটার ইঙ্গিত দিচ্ছে এখানে, যে ওই বাড়ি প্রথমে যে কথাগুলো বললো, আসলে এই জিনিসগুলো ওই ইউটোপিয়ান হয়ে গেছে, ঠিক আছে? তো বাস্তব এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি আমি বলি, আমি কোজেলেক মানে চর্চার প্রাথমিক জায়গারও প্রাথমিক জায়গায় আছি। তো এখান থেকে আমি কাউকে কিছু শিক্ষা বা জ্ঞান বিতরণ করব না, করতে পারবো না, ওই যোগ্যতা না, বাট আমি কিছু ইশারা ইঙ্গিত দিতে পারবো, যেটা নিয়ে আমরা সবাই আবার আগায় যেতে পারবো একসাথে বা বিচ্ছিন্ন ভাবে, যে যার মতো করে। সেটা হলো ওয়ার মেমোরিয়াল নিয়ে আমাদের, আমরা যদি সত্যিকারের একটা আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর্যালোচনা করি, তাহলে এই যে বিহারীদেরকে যেভাবে গণহত্যার সম্মুখীন হইতে হয়েছিল, গণহত্যা বা যাই বলি, ব্যাপক পর্যায়ে হত্যা, হুম, তো আমরা কি বিহারীদেরকে নিয়ে কোনো মনুমেন্ট করতে পারবো? এটা জাতির কাছে আমাদের প্রশ্ন। কনসেপচুয়াল হিস্ট্রি অনুযায়ী কিন্তু আমাদের এটা করতে হবে, এটা ঐতিহাসিক একটা কাজ। আমরা যদি বিহারীদের উপরে যে অত্যাচারটা হয়েছে, তাদেরকে যেভাবে ডিসপ্লেসমেন্ট করা হয়েছে, তাদেরকে যেভাবে নির্যাতন জুলুম স্বীকার করতে হয়েছে, বাঙালিদেরটা তো হয়েছেই। তো বাঙালিদেরটা যথেষ্টই করা হচ্ছে আর্কাইভাল হিস্ট্রির ভিতরে, কিন্তু বিহারীদেরটা করা হয় নাই। এইটাকে আমরা কিভাবে মানে ধারণার ভিতরে, মানে বাংলা, একটা হলো ধারণা কিভাবে চেঞ্জ হয়, তাই না? ধারণার মধ্যে নানা লেয়ার এবং এক্সপেরিয়েন্স আছে মানুষের ভিতরে, সেটার টেম্পোরালিটি, সেটার হিস্টোরিসিটি, যে আরেকটা হাইডেগেরিয়ান টার্ম। এই জিনিসগুলার মুখ, একটা কোনোটা উত্তর দিকে কোনোটা দক্ষিণ দিকে, এই যে এইভাবে জিনিসগুলাকে চিহ্নিত করা, এবং সেটা হিস্টোরিক্যাল অ্যানালাইসিসের ভিতর দিয়ে, সেটা আর্কাইভের ভিতর দিয়ে, সেটা ডকুমেন্টস ঘেটে ঘেটে, এটা চিঠিপত্র ঘেটে ঘেটে, এটা বই ঘেটে ঘেটে, এটা খুবই মানে মনুমেন্টাল টাস্ক। সেই জায়গায় বাঙালিদেরটা বেশ কিছুটা যে হয় নাই তা না, কিন্তু আরেকটা অংশ তো ধারণাই নাই, মানে ওখানে ধারণাই গায়েব। মানে আমাদের কত করুণ অবস্থা! তার মানে আমি বলতে পারি কনসেপচুয়াল হিস্ট্রি অনুযায়ী যে বাংলাদেশে এখনো একাত্তরের ইতিহাস চর্চাই শুরু হয়নি। আমরা যদি কনসেপচুয়াল হিস্ট্রির জায়গাটা পটভূমি হিসাবে ধরি, মানে বেস হিসাবে ধরি, এটা একটা ভয়ঙ্কর ক্লেম, আমাকে স্যাডেন করে দেয়। এটা আমি কোনো মৌলিক ক্লেম না, আমি করতে হিসাবে চাই না, কিন্তু আমি তো এটাই দেখতেছি, তাই না? তো এইভাবে কনসেপচুয়াল হিস্ট্রি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা একটা নতুন দিগন্ত। আমাদের অনেক কিছু শিখার আছে, চর্চার করার আছে। যদি আমরা আমরা এটাকে আরো আগায় নিয়ে যেতে পারি, তাহলে সত্যিকার অর্থে আহ মৌলিকভাবে ইতিহাস চর্চার আমরা সূত্রপাত করতে পারবো, যেটা আমাদের সমাজে ইতিবাচক ছাড়া কোনো নেতিবাচকতার জন্ম দিবে না বলে আমি মনে করি। তো আপাতত আমি এখানেই থামবো। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার